আপনারা জেনে থাকবেন যে ঢাকার যারা বসবাস করেন ঢাকাতে একটি কেন্দ্রীয় ঈদের জামাত অনুষ্ঠিত হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে, এবং সেটি হাইকোর্ট প্রাঙ্গণে যে কেন্দ্রীয় ঈদগাহ আছে সেখানে এটা হয়ে থাকে। তো ঢাকার উত্তরে যারা বসবাস করেন, বিশেষ করে উত্তরা, মিরপুর, ধানমন্ডি, বনানী, মোহাম্মদপুর, শেরেবাংলানগর, এই অঞ্চলের লোকজনের অনেক কষ্ট হয়ে যায় অনেক দূর ওখানে গিয়ে এই ঈদের জামাতে অংশগ্রহণ করার জন্য। এবং এছাড়াও গাড়ি পার্কিং এর একটি বড় চ্যালেঞ্জ কিন্তু ওই ম্যানেজমেন্টের ক্ষেত্রে রয়েছে। এই সকল কিছু বিবেচনা করে আমরা যখন আমাদের পুরো টিম আমরা যখন এগুলো নিয়ে কথা বলছিলাম, তখন আরেকটি বিষয় আমরা তাদের কাছ থেকে শুনেছি, সেটা হচ্ছে ঢাকার মানুষজন আসলে বড় ঈদগাহে নামাজ পড়তে চান। বিশেষ করে মিডিয়াতে যখন শোলাকিয়ার ঈদের জামাত কভার করা হয় তখন অনেকে আফসোস করেন যে আমরা যদি বড় ময়দানে ঈদের জামাতটি করতে পারতাম। তো সেটি একটি বড় চাহিদা ঢাকাবাসীর রয়েছে। এছাড়াও আরেকটি চাহিদা হচ্ছে যে নারীরা বড় জামাতে অংশগ্রহণ করতে চান। আমাদের শহরের অর্ধেক হচ্ছে নারী, সুতরাং নারীদের কথা মাথায় রেখে এবং বড় ঈদগাহের কথা মাথায় রেখে আমরা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা এই উদ্যোগটি নেওয়ার কথা চিন্তা করি আজ থেকে প্রায় 1-1.5 মাস আগে, এবং আমরা অনেকগুলো জায়গা খোঁজাখুঁজি করি। সেই খোঁজাখুঁজি করার পর আমরা দেখেছি যে সবচেয়ে সুইটেবল প্লেস হচ্ছে আমরা যেখানে এখন আছি, পুরাতন বাণিজ্য মেলার মাঠ। এই জায়গাটিতে প্রায় আমাদের যে আজকের যে আয়োজন, আমরা একসাথে প্রায় লক্ষাধিক মানুষ মুসল্লি আমরা নামাজ আদায় করতে পারবো। এবং এর সাথে আরেকটি বড় সুবিধা হচ্ছে এখানে গাড়ি পার্কিং এর একটি বড় সুবিধা থাকে, এখানে কোনো ট্রাফিক জ্যাম হওয়ার সম্ভাবনা অনেক কম। এবং এই জায়গাটি যেহেতু নিরাপত্তা বলয়ের মধ্যেও আনা অনেক সম্ভব, কারণ আশেপাশে অনেকগুলো মিনিস্ট্রি অফিস আছে, পুলিশ অতীতেও এখানে অনেক ভিআইপি প্রোগ্রামগুলো করেছেন যেখানে নিরাপত্তাটা কি সহজে এনশিওর করা যায়। তো সুতরাং মানুষের নিরাপত্তা, নামাজের ফ্যাসিলিটি, নারী পুরুষ একসাথে নামাজ পড়ার পৃথক পৃথক জায়গা, গাড়ি পার্কিং এবং অ্যাক্সেসিবিলিটি সবকিছু মাথায় রেখে আমরা উত্তর সিটি কর্পোরেশন থেকে এখানে ঈদ জামাতটি করার আমরা উদ্যোগ নেই, এবং সেই উদ্যোগেরই প্রস্তুতি নিয়ে আপনাদের সামনে আজকে আমরা হাজির হয়েছি। এবং এই উদ্যোগটি যখন আমরা নেই তখন আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে যখন আমরা দাওয়াত দিতে যাই তখন আরো অনেকগুলো বিষয় এখানে সামনে আসে। সেই বিষয়টি হচ্ছে যে যেহেতু ঈদে আমরা শুধু নামাজ পড়ে শহরের ঈদ এবং গ্রামের ঈদের মধ্যে পার্থক্যটা কোথায়। বর্তমান সময়ে শহরের ঈদ, বিশেষ করে গত 20-25 বছর ধরে আমরা দেখেছি যে শহরের ঈদগুলো ঈদের জামাতের পরে সালামি আদান প্রদান এবং পারিবারিকভাবে সময় কাটানোর বাহিরে আসলে সামাজিক এবং পাবলিক স্পেসে যে মানুষের যে ইন্টারাকশন, যে আনন্দ তৈরি করা এবং আনন্দ উদযাপন করা, সেটা কিন্তু অনেক ঘাটতি রয়েছে। বড় সমস্যা হচ্ছে যে ঢাকায় অনেক লোকজন থাকেন কিন্তু তারা অনেকগুলো রেস্টুরেন্ট এবং যেসব জায়গায় তারা যেতে পছন্দ করেন সেগুলো কিন্তু বন্ধ থাকে অনেকগুলো, এবং তাছাড়া আমাদের পাবলিক স্পেসের অনেক অভাব। সুতরাং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশন দু জায়গা থেকে আমরা কিন্তু কোনো ধরনের ঈদের দিনে মেলা কিংবা ঈদের দিনের কোনো ফেস্টিভ কিন্তু আমরা আসলে প্রোভাইড করা হয় না। তো সেটা বিবেচনায় রেখে আমরা চিন্তা করলাম যে বাঙালি মুসলমানের যেই বর্ণাঢ্য যে শাহী যে কালচার, হ্যাঁ, এবং যেটার সাথে আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতির সাথে যায়, সেরকম আমরা কি ধরনের কাজ করতে পারি। এবং সেখান থেকে আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সাথে কথা বলে আমরা যখন একটি ব্রেইনস্টর্মিং করলাম, সেখান থেকে আমরা একটি সিদ্ধান্ত বেরিয়ে আসলো, সেটি হচ্ছে যে আমরা 400 বছরের পুরাতন ঢাকার যে ঐতিহ্যবাহী ঈদ মিছিল ছিল আমাদের পুরাতন ঢাকা একসময় মোগলরা করতেন, সেটাকে আমরা ফিরিয়ে আনতে পারি কিনা। কারণ ঈদগাহে নামাজ পড়াটাও কিন্তু মোগলদের একটি প্র্যাকটিস। আপনারা জানেন যে শুধুমাত্র মসজিদ আগে নামাজ পড়া হতো, সেই নামাজ যখন বাঙালি মুসলমান অভিজাত মুসলমান পরিবাররা চিন্তা করলেন যে আমরা এটাও আরো উদযাপন করব, এবং সেই উদযাপনের উদ্দেশ্য করেই কিন্তু ধানমন্ডির ঈদগাহটি তৈরি করা হলো। সুতরাং নৌকালয় থেকে একটু দূরে খুব সুন্দর জায়গায় ঈদের জামাত হবে, এবং এটার মধ্যে এক ধরনের পশ বাঙালি এখানকার এই ভূমির যেই উদযাপনের যে ইতিহাস, সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং এটা এতটাই পপুলার হয়েছে যে ঈদগাহে গিয়ে নামাজ পড়া, আপনারা লক্ষ্য করে দেখবেন যে বাংলাদেশের আনাচে কানাচে কিন্তু শাহী ঈদগাহ আছে, কিংবা কেন্দ্রীয় ঈদগাহ আছে, কিংবা স্থানীয় ঈদগাহগুলো আছে। সুতরাং এটা হচ্ছে সামাজিকভাবে এবং সাংস্কৃতিকভাবে এটা আসলে প্রচলনটা আমাদের মধ্যে হয়েছে। সুতরাং আরেকটি সাংস্কৃতিক, মুসলমান সংস্কৃতির আরেকটি বড় অধ্যায় হচ্ছে ঈদ মিছিল। সেটাকে আমরা আসলে ঢাকাবাসীর কাছে আবার নতুন করে ফিরিয়ে আনার জন্য একটি ঐতিহাসিক মুহূর্তের দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি। এবং আগামীকালকে
আগামীকালকে যদি ঈদ হয়ে থাকে, যদি ঘোষণা আসে চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে, তাহলে আমরা এখানে লক্ষাধিক মানুষের সমাগম করে আমরা ঈদের জামাত অনুষ্ঠান করব এবং একটি জামাত হবে 8:30 এবং তার পরবর্তীতে 9টায় আমরা এই আমাদের বাস সাইডে আপনি দেখেছেন যে পিলারটি আছে রাস্তার মেইন রোডে, সেখান থেকে আমরা আমাদের ঈদ মিছিলটি শুরু করব। এই মিছিলটি প্রদক্ষিণ করে সংসদ ভবনে গিয়ে শেষ হবে এবং সংসদ ভবনে আমরা একটি ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান করব, যেটা ইসলামী সঙ্গীত, ঈদের যে সঙ্গীতগুলো আছে সেইগুলো হচ্ছে মূলত মানে গাওয়া হবে এবং বাজনা বাজানো হবে। তো সুতরাং এর সাথে ঈদের সংস্কৃতির প্রতিটি সঙ্গীতের সাথে ঈদের সংস্কৃতির যে সম্পর্ক, সেটাকে মাথায় রেখে সংস্কৃতি মন্ত্রণালয় এই উদ্যোগটি গ্রহণ করেছেন। ঈদের যে মিছিলটি হবে সেটি একদম বর্ণাঢ্য একটি ঈদের মিছিল হবে। সেটা কিরকম হবে আপনাদেরকে ব্যাখ্যা করছি। পুরো মিছিলের সামনে পুলিশের যেই প্যারেডের যে ঘোড়াগুলো আমরা দেখে থাকি, সেই প্যারেডের ঘোড়াগুলো সর্বপ্রথমে থাকবেন। তারপর আমরা 5 থেকে 8টি বড় শাহী ঘোড়া ঢাকার বিভিন্ন অঞ্চলে যে খুঁজে বের করেছি আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, সেই শাহী ঘোড়াকে আমরা সাজাবো, আমরা রেডি করে রেখেছি। তার পরবর্তীতে আমাদের ঈদ মিছিলের যে প্রথম যে ধাপ, সেই ধাপটি আমরা আমাদের যারা নগরের এবং এই বাংলাদেশের যারা বিভিন্ন অঞ্চল থেকে সেলিব্রিটি সকলে মিলে আমরা দাঁড়াবো এবং মুসল্লিরা দাঁড়াবেন। এর মাঝখানে সামনে পিছনে প্রায় 20টির মতো ঘোড়ার গাড়ি, যে ঘোড়ার গাড়ি ঢাকার ঐতিহ্য ছিল, সেই ঘোড়ার গাড়ি থাকবে আমাদের সাথে। এর সাথে আমাদের পাপেট শো এই মিছিলের মাঝখানে থাকবে এবং বাংলাদেশের যে কোনো অঞ্চলে যখন কোনো উৎসব হয় তখন কোন জিনিসটি সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়, সেটি হচ্ছে ব্যান্ড পার্টি। সুতরাং আমরা ব্যান্ড পার্টি রাখবো, যেটা ঢাকার ঐতিহ্যের সাথে সংশ্লিষ্ট এবং ঢাকার ঐতিহ্যের সাথে সংস্কৃতির সাথে সংশ্লিষ্ট আরো অনেক ধরনের পাপেট, মোগল চিত্রকলা এবং মোগল চারুকলার সাথে সম্পৃক্ত যে ঈদের কার্ড, সেগুলো আমরা রাখবো। আমাদের ঢাকার সংস্কৃতির সাথে সম্পৃক্ত ধরনের প্ল্যাকার্ড গুলো আছে সেগুলো রাখবো এবং আধুনিক ঢাকার যে নাগরিক যে সমস্যাগুলো আছে এবং নাগরিক যে ভ্রাতৃত্ববোধের ক্ষেত্রে, শহর পরিষ্কার করার ক্ষেত্রে, পরিবেশকে ঠিক রাখার ক্ষেত্রে যে ধরনের মেসেজগুলো আছে সেগুলো নিয়ে আমরা এই যে যারা অংশগ্রহণ করবেন এবং অনেকে আমাদেরকে বলছেন হয়তোবা তার এলাকায় ঈদের জামাত করবেন কিন্তু ঈদের মিছিলটিতে তারা অংশগ্রহণ করতে চান। সুতরাং এটাকে মাথায় রেখে আমরা এই মিছিলের লেআউটটা এখানে এইভাবে সাজিয়েছি। এই মিছিলটি এখান থেকে সংসদ ভবন সামনে মানিক মিয়া অ্যাভিনিউ প্রদক্ষিণ করে সংসদ ভবনের সামনে যখন যাবে, সেখানে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং তার সাথে আমরা আপনাদেরকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা মিষ্টি দিয়ে আমরা বরণ করব এবং আমরা ঈদের যে মিষ্টি খাওয়াই সেমাই, ঈদের সেমাই আমাদের পক্ষ থেকে আমরা সেখানে খাওয়ানোর চেষ্টা করব এবং বাতাসা, এটা ঢাকার ঐতিহ্যের সাথে সম্পৃক্ত, সে বাতাসা আমরা আপনাদের জন্য এখানে দিব। নারী পুরুষ নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে অনেকে আসবেন, আমার সাথে কথা বলেছেন। আমি যেহেতু ঢাকার একদম স্থানীয় জেলেদেরকে নিয়ে, রাজবংশী যারা আছেন, হিন্দু সনাতন ধর্মী যারা আছেন, তারাও আমাদের সাথে যোগাযোগ করছেন, তারাও আসতে চান। অন্য ধর্মাবলম্বী যারা আছেন তারাও এই ঈদের মিছিলে অংশগ্রহণ করবেন। তো সুতরাং শরীয়তকে এবং ইসলামের যে পবিত্রতা, সেই পবিত্রতাকে রক্ষা করে আমরা যেরকম নামাজ, ঈদের নামাজ এবং ধর্মীয় যে কার্যাবলী আছে সেগুলো আমরা পালন করে ঈদের মিছিলও আমরা এক ধরনের ফেস্টিভ এবং তার সাথে আমাদের কালচারের সাথে যেটা যায় সেটাকে মাথায় রেখে আমরা এই পুরো আয়োজনটি করেছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। জি জি জি, ধন্যবাদ আপনাকে। জি, এরপরেই আমরা তো প্রায় যখন সংসদের সামনে আমরা যখন শেষ করব, তারপরে আপনাদের জন্য, ঢাকাবাসীর জন্য আমরা একটি মেলার আয়োজন করেছি। প্রায় 200টির মতো স্টল হবে, তাই না? 200টির মতো স্টল হয়েছে। আপনারা এই যে আমার সামনেই দেখতে পাবেন, চায়না বাংলাদেশ কনফারেন্স সেন্টারের সামনে আমরা একটি মেলা আয়োজন করেছি। যুব উন্নয়ন অধিদপ্তরের সহায়তায় আমরা এই মেলাতে নানা ধরনের পণ্য সামগ্রী, খাবার, চটপটি, এই সকল কিছু থাকবে। কারণ শুধুমাত্র সারাদিন, এবং এই মেলাটি 2 দিন ব্যাপী হবে। সুতরাং যারা বাসায় চলে যাবেন, তার পরবর্তীতে আবার ঘোরার কোনো জায়গায় যদি দরকার প্রয়োজন পড়ে, তারা এই মেলাতে আসতে পারবেন এবং মেলায় সময় কাটাতে পারবেন, বাচ্চা নিয়ে আসতে পারবেন। এখানে নাগরদোলা থাকবে, বাচ্চাদের খেলার আরো অনেক ব্যবস্থা থাকবে। তো সুতরাং পুরো আয়োজনটি আমরা শুধুমাত্র পুরুষকে কেন্দ্র করে করিনি, শুধুমাত্র নারীকে কেন্দ্র করে করিনি, আমরা পুরো পরিবার নিয়ে যেন এই শহরের মধ্যে নির্বিঘ্নে এই আন্দোলনে, এই আনন্দের মধ্যে অংশগ্রহণ করতে পারে সবাই, সেই ব্যবস্থা আমরা করেছি। এবং তার সাথে আমরা নিরাপত্তাটাকে খুবই প্রাধান্য দিয়েছি।
বিভিন্ন স্তরের নিরাপত্তা থাকবে এখানের মধ্যে, কোনো ধরনের নিউসেন্স যেন না করা হয় সেদিকে কড়া নজরদারি পুলিশ, ডিএমপি এবং অন্যান্য যারা নিরাপত্তা বাহিনী আছেন তারা এটাকে দেখাশোনা করবেন। এই হচ্ছে আমাদের অবস্থা। এই জন্য ঈদ উৎসব আমরা নাম দিয়েছি ঈদ আনন্দ উৎসব 2025। ঈদের নামাজ থাকবে আমাদের, ঈদ আনন্দ মিছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান, আপ্যায়ন এবং ঈদ মেলা। এই 5টি জিনিস আমরা আমাদের পক্ষ থেকে ডিএনসিসির পক্ষ থেকে আপনাদের জন্য করেছি এবং আপনাদের সকলকে আমরা দাওয়াত দিচ্ছি আপনারা আসবেন এবং এসে এই পুরো বাংলাদেশের যে সবচেয়ে পুরাতন যে ঐতিহ্য এবং ঢাকার যে 400 বছরের পুরাতন যে ঐতিহ্য সেটাকে আমরা ফিরিয়ে এনেছি। তো সুতরাং এই ঐতিহাসিক ঈদ মিছিলে আপনারা অংশগ্রহণ করে ইতিহাসের অংশ হবেন, কারণ এই ইতিহাস লেখা হবে যে ডিএনসিসির পক্ষ থেকে এই উদ্যোগটি নেওয়া হয়েছে এবং আজ থেকে 50 বছর 100 বছর পরে যখন আপনারা আমাদের পরবর্তী জেনারেশন যখন কথা বলবে, আপনারা আপনাদের বাচ্চাদের সাথে পরিবারের সাথে এই অভিজ্ঞতাটি বলতে পারবেন যে আমরা কিন্তু এই ঈদ মিছিলে প্রথম ঈদ মিছিলে আমরা শরিক হয়েছিলাম। সুতরাং এটি একটি যেরকম আনন্দের সংবাদ, একইভাবে ইতিহাসে অংশগ্রহণ করার জন্য দিস ইজ অ্যান অপরচুনিটি। সুতরাং আপনাদেরকে বলবো যে গ্র্যাব দিস অপরচুনিটি, টেক দিস অপরচুনিটি অ্যান্ড বিং উইথ আস। ঈদ মোবারক। নিরাপত্তার বিষয়টা একটু বলবেন, আর কোনো বিধি নিষেধ আছে কিনা, ছাতা আনতে পারবে কিনা সেটা, আর কয়টায় প্রথম জামায়াত হবে? জায়নামাজ নিরাপত্তার বিষয়ে ঢাকাবাসীকে আমরা আহ্বান জানাবো, আপনারা যারা আসবেন আপনারা আপনাদের সাথে মোবাইল মানে গাড়ি নিয়ে তো অবশ্যই আসতে পারবেন, যেহেতু আমাদের সাফিসিয়েন্ট গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে এবং গাড়ি ছাড়াও যে কোনো জায়গা থেকে আপনারা রিক্সা এবং আপনাদের বাংলাদেশে ঢাকার যে পাবলিক ট্রান্সপোর্ট আছে সেগুলো নিয়ে আসতে পারবেন। আমাদের চীন মৈত্রী সম্মেলনের যে অংশ আছে সেখানে ভিআইপি গাড়ি পার্কিং এর ব্যবস্থা এবং পূব দিকে যে প্ল্যানিং কমিশনের যে ভিতরেও গাড়ি পার্কিং এর ব্যবস্থা করেছি। শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পুরো ভিতরটাতে আমরা গাড়ি পার্কিং এর ব্যবস্থা করেছি। এছাড়াও পুরো আগারগাঁও শের বাংলা নগরের অনেক রাস্তা সব জায়গায় গাড়ি পার্কিং, সাফিসিয়েন্ট গাড়ি পার্কিং এর ব্যবস্থা করা যাবে এবং সেটা আমাদের দেখা যারা ভলেন্টিয়ার আছেন তারা সহায়তা করবেন, ডিএমপি দেখাশোনা করবেন সম্পূর্ণভাবে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে ট্রাফিক বিভাগ আছে তারা সেটি দেখবেন। এছাড়াও বিভিন্ন স্তরের নিরাপত্তা যা বাহিনী আছেন তারা অলরেডি ডিপ্লয় হয়েছেন, বাকি গত এক সপ্তাহ ধরে তারা কাজ করছেন। সিসিটিভি ক্যামেরা দিয়ে পুরো অঞ্চলটি ঢেকে দেওয়া হয়েছে, নজরদারির মাধ্যমে রাখা হয়েছে। আপনাদেরকে বলবো আপনারা জায়নামাজ, মোবাইল এবং ওয়ালেটের বাহিরে আপনারা কোনো ধরনের কোনো ডিভাইস নিয়ে আপনারা প্রবেশ করবেন না, এটা আপনাদেরকে অনুরোধ করা হলো। কোনো ধরনের প্ল্যাকার্ডও আপনারা আনবেন না, আমরা আপনাদেরকে প্ল্যাকার্ড প্রোভাইড করব। আমাদের এখানে ঈদ মুবারকের যেই জিনিসগুলো আছে, যত ধরনের ডেকোরেটিভ জিনিসগুলো আছে সেটা আমরা ডিএনসিসি থেকে প্রোভাইড করব। তো সুতরাং আলাদা কোনো প্ল্যাকার্ড, আলাদা কোনো লাঠি, আলাদা কোনো ব্যানার, আলাদা কোনো পতাকা, অনেক সময় বিভিন্ন মানে অনাকাঙ্ক্ষিত পতাকা লক্ষ্য করা যায়, সুতরাং এগুলো নিয়ে আপনারা আসবেন না। এগুলো আসলে আপনাদেরকে এগুলো সিজ করা হবে এবং আমাদের নিরাপত্তা বাহিনীর সাথে সাথে আমাদের প্রচুর ভলেন্টিয়ার কাজ করবেন। বিএনসিসি আছে, গার্লস গাইড থাকবেন, আমাদের নিজস্ব ভলেন্টিয়ার টিম আছেন, তারা থাকবেন, তারা আপনাদেরকে সর্বোচ্চ সহায়তা করবেন। ঢাকা ওয়াসার পক্ষ থেকে পানি খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, তো সুতরাং কেউ যদি তৃষ্ণার্ত হন আপনাদের জন্য পানির ব্যবস্থা আমরা করেছি। মোবাইল টয়লেট আছে, যে অজু করার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও ইমার্জেন্সি যে কোনো সমস্যা হলে তাদেরকে, আমাদের যেহেতু পাশেই 3-4টি হসপিটাল আছে খুব কাছেই, তো যে কোনো ধরনের ইমার্জেন্সি সিচুয়েশনে আমরা এগুলো মোকাবেলা করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি এবং সকল ধরনের প্রস্তুতি আমরা রেখেছি। জি 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 সরকারের অনেক উপদেষ্টা এখানে থাকবেন, সরকারি বড় কর্মকর্তারা যারা আছেন তারা এখানে থাকবেন। একটি হচ্ছে যে কেন্দ্রীয় ঈদগাহে যেহেতু প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি থাকবেন, তো সুতরাং অফিসিয়াল যে প্রসিডিউরগুলো, এক ধরনের ফর্মাল যে বিষয়টি আমরা লক্ষ্য করি সেটা আমরা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে আয়োজন সেখান থেকে আমরা সেটা রাষ্ট্রীয়ভাবে শেষ করতে পারবো। আর উত্তর সিটি কর্পোরেশনের পুরো কাজটি মূলত এক ধরনের ইনফর্মাল, কারণ ফেস্টিভ্যালটা ইনফর্মালি সুন্দর করে করা যায়, সুতরাং ওইটাও আমরা কম্বাইনেশনটা করেছি যে কেন্দ্রীয় ঈদগাহে বাংলাদেশের কেন্দ্রীয় যে ফর্মালিটিসগুলো আছে সেগুলো সেখানে পালন করা হবে, কারণ ওখানে অনেক নিরাপত্তা এবং অনেক ফর্মাল বিষয় আছে। এইখানের মধ্যে হচ্ছে যে সকলের পার্টিসিপেশনের যে পরিবেশ, যে অ্যাটমসফিয়ার, সেটাও আমরা মাথায় রেখেছি এবং সেটা মাথায় রেখেই আমরা আসলে এই পুরো আয়োজনটি এখানের মধ্যে করেছি। জি বলেন স্যার, না ভাই বলেন, আমি শাস্ত্র না। হ্যাঁ জি 16 নম্বর সিদ্ধান্ত
জি, সেটা এখন এই মুহূর্তে পসিবল না, তবে আমরা তাপমাত্রার ক্ষেত্রে যা দেখেছি আমাদের পুরো জামাতে তো 8:30 শুরু হবে, আমরা 9টার মধ্যে তো মিছিলই শুরু করে দিতে পারবো। আফটার নামাজ বেশি তাপ আশা করছি যতটুকু, এখন তো আমরা 11টায় আছি, 11টার আগে তো ঈদ মিছিলই শেষ, আপনারা পরিবারের সাথে অংশগ্রহণ করতে পারবেন। এবং সকালে কিন্তু বাতাস হয়, অনেক বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই। হ্যাঁ, আকাশ মেঘলা থাকবে আমরা যতটুকু বুঝতে পেরেছি, সুতরাং পরিবেশটা এক ধরনের প্লিজেন্ট পরিবেশ আমরা আশা করছি। প্রকৃতির হাতে তো যেহেতু আমাদের কন্ট্রোল নাই, আল্লাহর ইচ্ছা বাকিটা। বাট আমরা আপনাদেরকে আহ্বান জানাতে চাই, এই বাসা বাড়ি যেখানেই থাকেন না কেন, আপনারা এই মিছিলটাতে অংশগ্রহণ করেন। এবং এটা দিস উইল বি হিস্ট্রি, এবং এটা এত বড় আকারের আয়োজন ঢাকায় আর কখনো করা হয় নাই। তো সুতরাং সেখান থেকে আমরা আশা করছি সকলেই আসবেন। প্রচুর আমরা রেসপন্স পাচ্ছি ঢাকাবাসীর কাছ থেকে, এবং পরিবার নিয়ে আসবেন। এটা হচ্ছে আমরা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনাদের ফ্যামিলি নিয়ে আপনারা এই আয়োজনে অংশগ্রহণ করেন, শরীক হন।